আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরা প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে 24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায় ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। গত 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করানোর চেষ্টা বেশ কয়েকবার হয়েছিল। দর্শক, আপনাদের হয়তো মনে আছে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। এমনকি তখন বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইন ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আমরা 22 সেপ্টেম্বর আপলোড করা ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি তিনি ছুটিতেও যেতে পারবেন না। পরবর্তীতে তাকে সরানোর অনেক চেষ্টা সত্ত্বেও ইউনূস সরকার সফল হননি। রাষ্ট্রপতি পদে তিনি থেকে গিয়েছিলেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে ছাপা হওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন বিএনপি আর সামরিক বাহিনীর বিরোধিতার কারণে সে যাত্রায় তার পদটি বেঁচে গিয়েছিল। 23 ফেব্রুয়ারি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি কিভাবে ইউনূসের আমলে বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। 2025 সালের 25 মে প্রচারিত আমার একটি ভিডিও যেটি শিরোনাম ছিল কেমন আছেন মহামান্য, সেই ভিডিওতে জানিয়েছিলাম ইউনূস সরকার কিভাবে প্রেস উইং সহ তার ওয়েবসাইটের কর্মকর্তাদের এমনকি তার স্ত্রীর জন্য বরাদ্দ স্বাস্থ্য কর্মকর্তার সুবিধাও কেড়ে নিয়েছিল। ওই ভিডিওতে প্রকাশ করেছিলাম কিভাবে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি, কিভাবে তার বিদেশ সফর ঠেকানো হয়েছিল। সবশেষ গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে বলেছিলাম এবার বিএনপি সরকারি যারা ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল তারাই রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতিকে সরে যেতে হচ্ছে।
ওইসব খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, যেমনটি আগে জানিয়েছিলাম। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফর সূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের মধ্যে ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফর সূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে। টিকিট পাওয়ার সাপেক্ষে তিনি শুক্রবার বা শনিবার ফিরতে পারেন বলে স্পিকার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর চাওয়ার হওয়ার সাথে সাথে নতুন কয়েকটি আলোচনার একটি হলো কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। দর্শক, বাংলাদেশের সংবিধানের 48-1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে যদি একজন প্রার্থী থাকে তাহলে ভোটাভুটির দরকার হয় না, যেমনটি লাগেনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে। এই মুহূর্তে সংসদ অধিবেশন নেই। গত 14 জুলাই বর্তমান ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানের 72-1 অনুচ্ছেদে সংসদ ডাকা, স্থগিত ও ভেঙে দেওয়ার এখতিয়ার দেওয়া আছে রাষ্ট্রপতিকে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, তবে শর্ত থাকে যে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না। অর্থাৎ আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন ডাকতে হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, 30 আগস্ট বা 1 সেপ্টেম্বর বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে পারে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের আগে এই অধিবেশন শুরু করতে চায় সরকার। সেই হিসেবে আগস্টের একেবারে শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বলছে, এই মুহূর্তে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন সেটা নিয়ে সরকারের মধ্যে খুব বেশি চিন্তা নেই। সূত্রটি বলছে, বিষয়টি শুধু সরকারের শীর্ষ মহল নয়, এর সাথে আরো একটি পক্ষ জড়িত। ওই পক্ষটি ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালী। সরকারের হাইকমান্ড এবং ওই প্রভাবশালী পক্ষটি একমত হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। তবে সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়, যদি সংসদ ভেঙে না যায়। সেই হিসেবে অক্টোবরের মধ্যে বিএনপিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতেই হবে। আমার শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে আরেকটি চাওয়ার হওয়া বিষয় হলো তিনি কি কারণে সরে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে যে বিএনপি এক সময় তার পদত্যাগ ঠেকিয়েছিল সংবিধান রক্ষার কথা বলে, সেই বিএনপি সরকার হঠাৎ করে কেন রাষ্ট্রপতিকে সরে যেতে বলছে। বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাস ঘাটলে দেখা যাবে, সরকারের সাথে দূরত্ব থাকার পরও রাষ্ট্রপতিরা মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। যেমন 1996 সালে বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল আওয়ামী লীগ, কিন্তু জননিরাপত্তা আইন নিয়ে বিরোধের জের ধরে বিচারপতি শাহাবুদ্দিনের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ওই সময়ের আওয়ামী লীগ সরকারের সাথে, কিন্তু তিনি মেয়াদ পূর্ণ করেছিলেন। একইভাবে 2009 সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনকে মেয়াদ পূর্ণ করতে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য বিএনপি নিজ দলের লোক হওয়া সত্ত্বেও বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করেছিল বিএনপি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাহলে কেন পদত্যাগ করতে যাচ্ছেন বা বিএনপি সরকার কেন তাকে সরে যেতে বলছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানান আলোচনায়। সামাজিক মাধ্যমে একটি আলোচনা হলো, মোহাম্মদ শাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি টেলিফোনে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই টেলিফোন সংলাপের কথা বাংলাদেশের গোয়েন্দারা জানতে পেরেছে, তাই সরকার তাকে সরিয়ে দিচ্ছে। অবশ্য আরেকটি পক্ষ বলছে, রাষ্ট্রপতি এই অভিযোগকে শুধু উড়িয়ে দেননি, চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকারের সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে বলছে, রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার আগেই পদত্যাগ করার কথা সরকারকে জানিয়েছিল, কিন্তু বিএনপি তখনও রাজি ছিল না।
সূত্রগুলো বলছে যে পক্ষগুলো ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল, সেই পক্ষগুলো এখন আর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে চান না। সরকার একজন শীর্ষ ব্যক্তি বলেছেন, এটি এমন একটি বিষয়, এর সাথে কমপক্ষে 4টি পক্ষ জড়িত। আবার এই পক্ষগুলো কখনোই প্রকাশ্যে কিছু বলে না। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সামনের কয়েক মাসে রাজনৈতিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছু চমকও দেখা যেতে পারে। আগামী কয়েক মাসে এসব চমক ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। সেসব কারণে সংশ্লিষ্ট পক্ষগুলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের পর রাষ্ট্রপতির অধীনস্থ কয়েকটি বিভাগ ও দপ্তরের শীর্ষ পর্যায়ে বড় রকমের রদবদল ও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের গতিপথ যাতে স্মুথ হয়, সে কারণেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়াটা ভালো মনে করছে সরকার। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য, মানে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এবং এর নেতৃত্বের শীর্ষ পর্যায়ে শেখ হাসিনাকে আবার বসানোর জন্য দিল্লি কি চেষ্টা করছে? দিল্লি কি আমেরিকার সঙ্গে কোন লবিং করছে? এবং এই সমস্ত বিষয়াদি নিয়ে দিল্লির সঙ্গে বেজিংয়ের কি কোনো কথাবার্তা হয়েছে, বা যদি হয়ে থাকে সেই বিষয়গুলো কি হতে পারে, একজন রাজনীতির পর্যবেক্ষক রূপে আমি যতটুকু বুঝেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে বলবো। তার আগে বলে নিই যে ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানের জনাব তারেক রহমান সাহেবের সরকার, আমরা তাদেরকে যে ফর্মই ধরি না কেন বা দেখি না কেন, আসলে এই সরকারের মৌল ভিত্তিগুলো কি? প্রথমে ইউনূস সাহেবকে দিয়ে শুরু করি। ইউনূস সাহেবের আগমন এবং তার সঙ্গে যারা উপদেষ্টা ছিলেন সবারই কর্মকাণ্ড অনেকটা ছিল ভিনি ভিডি ভিসি। জুলিয়াস সিজার, রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি তখনও তিনি মানে যাকে বলা হয় সিজার হননি, সম্রাট হননি, তার আগে যখন তিনি কনসুল ছিলেন, তো সেই কনসুল থাকা অবস্থায় তিনি আজকের যে তুরস্ক, এই তুরস্কের একটা বিরাট এলাকা জয় করলেন এবং তৎকালীন সময় ওই এলাকাটি উপজাতি অধ্যুষিত ছিল এবং ভীষণ রকম ডেঞ্জারাস একটা জায়গা ছিল। জার্মানিতে একটা জায়গা ছিল, তারপর ফ্রান্সে একটা জায়গা ছিল, আর তুরস্কের এই জায়গাটি নানা কারণে এখানে কোনো বিজেতা যেতে সাহস পেতেন না, এবং যে কোনো কারণে হোক না কেন জুলিয়াস সিজার এত বিখ্যাত, সে মানে সেই জার্মানি দখল করেছিলেন, তারপরে তিনি গলের যে যুদ্ধ তার মাধ্যমে ফ্রান্স দখল করেছিলেন এবং ইংল্যান্ড দখল করেছিলেন। তো এই দখল করার আগে তিনি তার যে প্রথম যে যুদ্ধটি, যেটিকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, সেই যুদ্ধটি ছিল এই তুরস্কে। তিনি এত সহজে এটা জয় করলেন, তিনি ভাবতেই পারলেন না হাউ ইট ইজ পসিবল। শুধু বিজয়ের পর তিনি রোমান সিনেটকে লিখলেন ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা এসেছিলেন ক্ষমতাতে সবাই আসলাম, দেখলাম, জয় করলাম। তারা যেভাবে বলতে পারবেন না কেন আসলাম, কিভাবে আসলাম ইত্যাদি, আবার একইভাবে তারা বলতে পারবেন না কেন গেলাম, কিভাবে গেলাম। পুরো জিনিসটি একটা সিস্টেমের মধ্যে জাস্ট দে প্লেড। তাদেরকে একটা জায়গাতে বসানো হয়েছিল, বসার পরে তারা কিছু কর্মপরিধি, তাদের কিছু চিন্তা চেতনা বা তাদের দক্ষতা অভিজ্ঞতা তারা সেই চেয়ারে বসে করার চেষ্টা করেছে, যেটি
বলতে গেলে ব্যর্থ হয়েছে। এবং এমন একটা সময় তারা যেতে বাধ্য হয়েছেন, যদি তারা না যেতেন তাহলে তাদের অস্তিত্ব কোন পর্যায়ে থাকতো একমাত্র আরশের মালিক আল্লাহ ছাড়া বলতে পারেন না। আবার একইভাবে যে যাই বলেন না কেন, জুলাই বিপ্লবের পরে জনাব সালাউদ্দিন সাহেবের ফিরে আসা ইন্ডিয়া থেকে একেবারে রাতারাতি, মানে মনে হলো যে জুলাই বিপ্লব হয়েছে আগস্ট মাসের 5 তারিখের পরে সারা বাংলাদেশে সালাউদ্দিন সাহেবের আসার জন্য বিএনপির নেতৃত্ব গ্রহণ করার জন্যই বোধহয় তার জন্ম হয়েছে। প্রকৃতি যেভাবে মায়ের পেট থেকে একটি সন্তানকে প্রসব করিয়ে দেয়, প্রকৃতি যেভাবে মাটির যে ঘনত্ব, সেই ঘনত্ব ভেদ করে একটি ধানের চারা বা একটি শস্যের যে যাকে বলা হয় মূল গভীরে চলে যায়, এবং একটি শস্যের যে কাণ্ড সেটি উপরে উঠে আসে। একটু গভীরভাবে চিন্তা করুন তো, এটা প্রকৃতি ছাড়া সম্ভব নয়। ছোট্ট একটা আপনি ধরেন বীজ, সেই বীজের এত নরম একটা মূল, প্রথমে মূলটা বের হয় বীজ থেকে, সেই মূলটা মাটির ভিতরে চলে যায়। ওর শক্তিটা পেল কোথায়? মাটি যেভাবে থাকে সেখানে ওই নরম মূল দিয়ে আপনি একটু মূলটা টানা বের করে আপনি নিজে একটু ওটা ঢোকানোর চেষ্টা করেন তো, হয় না। নিঃসন্দেহে মাটির ভিতরে এমন কিছু মধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি রয়েছে, সেই মহাকর্ষণ শক্তি সেই বীজ থেকে যেটা মূল বের হয় সেই মূলকে টানতে থাকে মাটির গভীরে। আদারওয়াইজ মূলের কোনো শক্তি নেই মাটি ভেদ করার। আবার সেই বীজের যে অংশটি মাটি ফুঁড়ে উপরে চলে আসে, সেই আকর্ষণ যদি মহাকাশ থেকে না আসতো, সেই আকর্ষণ জমিনের বাতাস যদি গ্রহণ না করত, জমিনের উপরের ভাগ যদি তাকে সেইভাবে আহ্বান না করতো কামন, তাহলে ওই নরম যে কাণ্ড, সে তার পক্ষে মাটি ফুঁড়ে এই পৃথিবীর আলো বাতাস দেখা সম্ভব হয় না, যেটা আপনারা সহজে বুঝেন। আর আমাদের জন্ম বা যে কোনো পশু পাখির জন্ম, ডিম থেকে বাচ্চার জন্ম, সবকিছুর মধ্যেই একটা প্রকৃতির লীলা খেলা থাকে। তো সেই প্রকৃতির লীলা খেলাতেই এমন কাছে মনে হলো যে সালাউদ্দিন সাহেব চলে এলেন, তারেক রহমান সাহেব চলে এলেন। তারেক রহমান সাহেব যখন চলে এলেন তখনই তার আম্মা মারা গেলেন। তার আম্মা মারা যাওয়ার পর সেখানে বিশাল জানাজা হলো। মানে সব কিছুই মনে হলো যে প্রকৃতি সাজিয়ে দিয়েছে, এটি কোনো মানুষের কাণ্ড নয়। এখন আচ্ছা বলেন তো আপনারা, যে এই যে প্রকৃতি সালাউদ্দিন সাহেবকে যে সুযোগটা দিল, তারেক রহমান সাহেবকে সুযোগটা দিল, তারা কয়বার, মানে আপনি যদি আধ্যাত্মিকতার কথা চিন্তা করেন, দাড়ি রেখে পাহাড়ে বসে সেই যাকে বলা হয় ধ্যান করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতে ধ্যান করেছেন, ওনারা এইভাবে ধ্যান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা সিঙ্গেল উদাহরণ দেখান তো। কিংবা ধরুন অন্য যে কোনো ধর্মমত, অথবা তারা এমন কি কর্ম করেছেন যে কর্মের ফলে এরকম কোনো একটা ঘটনা ঘটে গেল। মানে সবকিছু যে প্রশ্ন, আপনি প্রকৃতিকেও মিলাতে পারবেন না যে প্রকৃতি তাদেরকে এই যে সুযোগ দিয়েছে, ইজ দেয়ার এনিথিং? অথবা তাদের সঙ্গে যে বৈদেশিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে তারা এমন কি করেছেন যে কর্মের কারণে তাদেরকে, মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, আবার সরিয়ে দেওয়া হলো, আবার তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে, ক্ষমতায় বসানোর পর প্রেমের রশি দিয়ে আবার এখন টানাটানি শুরু হয়েছে। এবং এই টানাটানির ফলে কি হলো দেখবেন যে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে, তাদের খাবার দাবার, জীবন চাল চলন সব নষ্ট হয়ে গেছে। আপনি আমি বাইরে থেকে যতটুকু আন্দাজ করতে পারি, ভিতরে যারা আছেন তারা এই উত্তাপটি, তাদের ক্ষমতার জোর এবং ভিত্তিটি
তারা আপনার আমার চেয়ে 100 গুণ বেশি বুঝতে পারেন। তাদের চলাফেরা, ড্রেস কোড, তাদের মানে সিদ্ধান্ত গ্রহণ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখবেন প্রচন্ড অসামঞ্জস্যতা রয়েছে। এবং আমরা যারা বাইরে আছি, সেই বাইরে আমরা তাদের সেই কাজের কোনো রকম ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুর্বৃত্তায়ন কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এই যে মহাস্থানগড়, আপনারা নিঃসন্দেহে নাম শুনছেন, প্রাচীন বাংলার নয়, প্রাচীন ভারতবর্ষের রাজনীতি এবং সভ্যতার যে কটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হলো এই মহাস্থানগড়। এখন সেই মহাস্থানগড়টিকে ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের যে ঐতিহ্য, এটি ঘোষণা করার একটা প্রক্রিয়া জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং সেটার কারণে কি হচ্ছে, এই জায়গাটিকে অবিকৃত রাখতে হবে, অবিকৃত রাখতে হবে। এবং ওটা যখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হবে, তখন ওটা কেন্দ্রিক পর্যটন, ওটা কেন্দ্রিক উন্নয়ন, এটা জাতিসংঘ করবে। এবং এটার একটা বিরাট, আজ ধরেন আমরা পেত্রা দেখতে যাই, আজ আমরা সেই মিশরের যে পিরামিড দেখতে যাই, মূলত এর সঙ্গে জাতিসংঘ জড়িত। তেমনি আমাদের মহাস্থানগড়, আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহার, ইভেন আমাদের সোনারগাঁতে পালামছিটি, এইগুলোকে যদি আমরা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের পর্যটন শিল্পটা অনেকটা জায়গায় চলে যাবে। তো সেই রকম ভাবে আমাদের মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সহ আরো অনেক যারা এমিনেন্ট আইনজীবী আছেন, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই সরকারের আমলে হঠাৎ করে একটা সিন্ডিকেট, তারা এখন এখানে এই ওয়ার্ল্ড হেরিটেজ মানে তাদের তো ধারণা নাই, মানে তারা এখন ওই মহাস্থানগড়ের মধ্যে 2টা রাস্তা করবে, তারপর ওখানে কিছু ঝাড়পুছ করবে, 10 কোটি টাকার জায়গায় 100 কোটি টাকার একটা প্রকল্প করবে, ওটা দেখিয়ে এবং কিছু টাকা মারবে। এই কাজ করার জন্য একটা বিরাট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। যখন সিন্ডিকেট কাজ করতে গেল, বগুড়ার ডিসি বললো যে আপনি তো কাজ করতে পারবেন না, এখানে কোর্টের রায় আছে, এটা স্থগিত, ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য মামলা করা হয়েছে। এখন সেই মামলা আবার অ্যাপিলেট ডিভিশনে নিয়ে তদবির করে সেই মামলা ভ্যাকেন্ট করার জন্য সেই সিন্ডিকেটগুলো চেষ্টা করে যাচ্ছে। এই দেশগুলোয় যাক, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে আমার মাল পানি কামাতে হবে। আরেকটি ঘটনা বলি, একটা জেলার থেকে একজন নর্মাল এএসআই, খুব ভালো, মানে একটা ভালো থানাতে আছেন। তো এখন সে আসছে, স্যার আমাকে একটু বদলির ব্যবস্থা করে দেন। তা বললাম তুমি তো ভালো জায়গাতে আছো, কেন বদলি হবে? বলে স্যার জীবন বাঁচছে না। এই কারণ হলো যে এখানে ওসি সাহেব যিনি আছেন 60 লাখ টাকা খরচ করে এসছেন, এবং এই 60 লাখ টাকা তোলার জন্য প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে সবার উপর সে প্রেশার ক্রিয়েট করছে। ফলে প্রতিদিন আমাদেরকে অন ডিউটিতে গিয়ে এই টাকা আদায় করার জন্য চেষ্টা করতে হয়। কয়েকদিন আগে এরকম একটা ঘটনায়, এখন আগের মতো সমাজ নেই, পুলিশকে ভয় পায় না, অনেক জায়গায় মব হয়, অনেক জায়গায় মারামারি হয়, সবকিছু হয়, এবং আমাদের পুলিশকে ধরে সেই মাদক সহ উল্টে ফেলে, মানে মাদক উদ্ধার করতে পুলিশ গেছে, উল্টে ফেলে মাদক মামলায় পুলিশকে ফাঁসাই দেওয়া হয়েছে, চাকরি চলে গেছে। আমারও, মানে আমি যেখানে আছি আসলে আমার জীবন নিয়ে টানাটানি, আমি 28 বছর চাকরি করছি, স্যার আমি একটু বাঁচতে চাই। আপনি বোঝার চেষ্টা করেন যে একটা ওসির জন্য 60 লাখ টাকা, হয়তো 1 বছর বা 6 মাস। তো এই পর্যায়ে চলে গেছে দুর্বৃত্তপনা। এই কাজের সরকারের যদি ধারাবাহিকতা থাকতো, সরকার প্রথমে এই জায়গাগুলোতে হাত দিতে পারতো, কিন্তু সেই জায়গাগুলোতে হাত দেওয়া যায়নি। এর ফলে কি হলো, এই যে সরকারের প্রতিটি প্রশাসন, প্রতিটি জায়গা, কনস্ট্রাকশন, এই যে সরকারের অনেক মন্ত্রীদের নামে দুর্নীতির অভিযোগ আসছে, অনেক মন্ত্রীদের বিরুদ্ধে সুপার পাওয়ারের, যাকে বলা হয়
যে তাদের অনেক ক্ষমতা চলে আসছে, সরকারের আপনজনের মধ্যে বন্ধু ভার্সেস বন্ধু, শত্রু ভার্সেস শত্রু, তাদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, এই বিষয়গুলো মানুষ ভাবছে তাহলে তো আওয়ামী লীগ ভালো ছিল, আমাদের কই জান্নাতের টিকিট কই? জামাতের লোক তো তাবিজ বিক্রি করার কথা বলে, খু দেওয়ার কথা বলে নারী ধর্ষণ করে, পার্থক্য কি রইল? তাহলে আওয়ামী লীগের লোক ধর্ষণ করতো, জামাতের লোক এই কাজগুলো করতেছে, আওয়ামী লীগের সালমান এফ রহমান এই কাজগুলো করছে। এখন কি শেয়ার মার্কেট লুট হচ্ছে না? এখন কি ব্যাংক লুট হচ্ছে না? আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন এখন কি দুর্নীতিবাজ নেই? এটা মাঠের মধ্যে আপনি একটা সিঙ্গেল জায়গাতে কমেনি। এখন এটাকে উঠাতে 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 ওই যে বীজের মতো আরো উপরে উঠাইলে আপনি দেখবেন যে যারা এই ক্ষমতার কলকাঠি নাড়েন বিদেশ থেকে, সেটা ওয়াশিংটন বলেন, দিল্লি বলেন, চীন বলেন, তো তারা এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো তারা দেখছেন, দেখার পরে তাদের কি মনে হচ্ছে যে তাদের বিনিয়োগ, তাদের ভবিষ্যৎ, তাদের সিদ্ধান্ত, তাদের সাথে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কন্টিনিউ করার জন্য যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ড 17 বছর কেমন ছিল, গত 2 বছরে কেমন চলছে। তো সেখানে যদি তারা কোনো উন্নয়ন দেখতে না পায়, শুধু ফুলঝুরি, কথার ফুলঝুরিতে কাজ হবে না, শুধু এখানে প্রজেক্ট দিয়ে কাজ হবে না, স্বপ্ন দেখে কাজ হবে না, এখানে আসলে অ্যাকশন দরকার। কিন্তু গত 2 বছরে যে অ্যাকশনগুলো, একটা সিঙ্গেল অ্যাকশন দেখান যে অ্যাকশনগুলো বাস্তবে দেশের এবং দেশের বাইরের আমাদের যারা বন্ধু আছে, উন্নয়ন সহযোগী আছে, সবাইকে খুশি করেছে। সেই দিক থেকে তারা যে কাজটি করে, যেমন শেখ হাসিনার জামানাতে তারা সবসময় জামাতের সাথে যোগাযোগ রক্ষা করত, জাতীয় পার্টির সাথে করত, তারপরে বিএনপির সাথে করত, ইন পার্সন সেই ব্রিটিশ রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত এখান থেকে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে দেখা করতেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি তো বলতে পারবেন না সেই কাজগুলো এখন হচ্ছে, তাহলে সেই কাজগুলো কাদের সাথে হচ্ছে? নিঃসন্দেহে জাতীয় পার্টির সঙ্গে হচ্ছে, নিঃসন্দেহে এই যে এখন দেখেন জেলখানার একজন ডিআইজি প্রিজন ছিলেন 1/11-এর সময়, মেজর হায়দার, তিনি যে সকল পিলেস অঙ্কনের তথ্য দিচ্ছেন যে জেলখানা থেকে বের করে বেগম খালেদা জিয়াকে কিভাবে বাইরে বৈঠক করতে আনা হতো, কিভাবে তারেক রহমান সাহেবের সাথে অন্যের বৈঠক হতো, কিভাবে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতো, সেই কথাগুলো তিনি বলে দিচ্ছেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি কি করে বুঝবেন? এই যে তারেক রহমান সাহেবের প্রতিনিধি দিল্লিতে যাচ্ছেন, অজিত দোভালের সঙ্গে দেখা করছেন, তো অজিত দোভালের বাইরে অন্য কোনো দোভালের সঙ্গে দেখা হচ্ছে না, এটা তো আপনি বলতে পারবেন না। তো পর্দার আড়ালে আসলে পিলে চমকানো অনেকগুলো খেলাধুলা হচ্ছে, আর সেই খেলাধুলা যতক্ষণ না পর্যন্ত, যেটা আমি বক্তব্য শেষ করে ফেলবো, যদি রাজনৈতিক দল অর্থাৎ জামাত, বিএনপি তাদের হাতে থাকে, সরকার হিসেবে বিএনপির সরকার, তারেক রহমান সাহেবের সরকার তার হাতে থাকে, তাহলে বিদেশিরা বিষয়টা নাক গলাতে পারবে না। কিন্তু যদি এই ক্ষমতা ট্রান্সফর্ম, কারা থাকবে কারা আসবে, এই সিদ্ধান্তগুলো বিদেশিদের হাতে চলে যায়, তাহলে সংগত কারণে এখানে সামরিক বাহিনী মিডিয়েটর হয়ে যাবে, লাইক পাকিস্তান, সিভিল সার্ভিস মিডিয়েটর হয়ে যাবে, মধ্যস্থতাকারী হয়ে যাবে, লাইক পাকিস্তান, এবং মিশরের মতো এখানে একটি রাজনৈতিক অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে। এবং সেই অর্থে যেমন এখানে ধরুন পাকিস্তানে যখন ইমরান খানকে হটানোর প্রয়োজন হলো, তখন এই চাপের মধ্যে ফেলে 3টি বৃহৎ রাজনৈতিক শক্তি তাদেরকে এক টেবিলে বসানো হলো, এই সেনাবাহিনী বসিয়েছে, সেটা হলো বেনজির ভুট্টোর পিপলস পার্টি, তারপরে নওয়াজ শরীফের মুসলিম লীগ, তারপরে আবার নওয়াজ শরীফ মুসলিম লীগের 2টো গ্রুপ ছিল, নওয়াজ শরীফের মেয়ে এবং নওয়াজ শরীফের ভাই,
এখন যিনি শাহবাজ শরীফ আছেন তাদেরকে বসানো হলো। আরেকজন যেমন বাংলাদেশের জামাতের মতো এরকম প্রভাবশালী, ওখানে জামাত না, তাকে বলা হয় মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা। তাকেও, যিনি একসময় ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন, তাকে ইমরান খান থেকে সরিয়ে এনে এখানে বসানো হলো এবং সেই সরকার এখানে সেখানে চলছে। কাজী শেখ হাসিনাকে নিয়ে বেইজিং, দিল্লি এবং আমেরিকায় যে কোন লেভেলে খেলা চলছে, আশা করি সরকারের যারা কর্তাব্য ব্যক্তি তারা বুঝবেন যে তারা যখন ক্ষমতায় বাইরে ছিলেন তাদের সঙ্গে যেভাবে এই বিদেশি শক্তিগুলো খেলেছে তার চেয়ে 100 গুণ বেশি আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে এখন তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে খেলছে। আর সেই খেলায় কে কাকে গোল দেয় সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।